প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মাদ্রাসা বন্দে মাতরম বাধ্যতামূলক করার আদেশে তুঙ্গে সংঘাত, শুভেন্দু সরকারের উপর ক্ষুব্ধ হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক নিয়মে ক্ষমতার পরিবর্তনের পর যে সমস্ত আমূল বদল এসেছে তার মধ্যে সবথেকে বড় বিতর্কের জন্ম দিল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশিকা। স্কুল শিক্ষা দপ্তরের পর এবার রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্বীকৃত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া অবিলম্বে বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নবান্নের এই কড়া নির্দেশের পরই রাজ্য রাজনীতিতে তীব্র মেরুকরণ ও সংঘাতের আবহ তৈরি হয়েছে। সরকারের এই আদেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অল ইন্ডিয়া জাস্টিস অ্যান্ড ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান তথা বাংলার বাবরি মসজিদ পুনর্নির্মাণের নেপথ্যের অন্যতম মুখ হুমায়ুন কবির। মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়ার সরকারের নির্দেশিকাকে সরাসরি বয়কটের ডাক হুমায়ুনের। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া হবে না। তার অভিযোগ, মাদ্রাসার মতো ধর্মীয় ও সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের বাধ্যতামূলক আদেশ জারি করা কোন এখতিয়ার বা অধিকার বর্তমান রাজ্য সরকারের নেই। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এই নতুন নিয়মটি রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ ক্লাস শুরুর আগে দৈনিক প্রার্থনা সভায় এই গান গাওয়া এখন আইনি নিয়মে পরিণত হলো। মাদ্রাসায় এই নিয়ম বলবৎ করার ঠিক এক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে সমাবেশে বন্দে মাতরমের এই 6টি শ্লোক গাওয়ার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিলেন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে শিক্ষা নির্দেশিকা ও শিথিলতা প্রত্যাহার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন, পূর্বের সমস্ত নির্দেশ বা নিয়ম প্রত্যাহার করে পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগের অধীনস্থ সমস্ত স্কুলের জন্য ক্লাস শুরু হওয়ার আগে ও স্কুল সমাবেশ বা সকালের প্রার্থনায় ভারতের জাতীয় গীত বন্দে মাতরম গাওয়া অবিলম্বে বাধ্যতামূলক করল। সেকেলে আইনে গোহত্যা বন্ধের বিজ্ঞপ্তি সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী, হাইকোর্টে সিপিআইএমএল। আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইন বদল আনে বিজেপির বর্তমান সরকার। অথচ গো হত্যার সময় স্মরণ করে আনা হলো 1950 সালে তৈরি একটি আইন, যে আইনের ভিত্তিতে বাংলায় বর্তমান সরকার ঈদ উপলক্ষে গো হত্যা নিষেধাজ্ঞা জারি করেছে। এবার সেই আইনকেই সময় উপযোগী নয় সেকেলে, এমনটাই দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএমএল লিবারেশন। রাজ্যের বিজেপি সরকার উৎসবে পশু বলিদানের যে নির্দেশিকা জারি করেছে তাতে সংবিধানের 3টি অধিকার লঙ্ঘিত হচ্ছে। অভিযোগ সিপিআইএমএল এর। প্রথমত, এখানে স্বাধীন ধর্মাচরণের অধিকার লঙ্ঘন হচ্ছে। 2, মুসলিম সম্প্রদায়ের কুরবানিতে বলিদান দিয়েই এই বিজ্ঞপ্তির নিরিখে কলকাতা হাইকোর্টের অভিযোগ জানিয়েছে এই বাম দল। এই নির্দেশিকা জীবনযাপনের অধিকারও হরণ করছে যুক্তি তুলে ধরেছে সিপিআইএমএল। তার দাবি, সাধারণ কৃষকরা নিজেদের গবাদি পশু এই আইনের বলে বিক্রি করে জীবনযাপন করেন, কিন্তু বিজ্ঞপ্তির পরে বাংলার প্রায় সর্বত্র কৃষকদের থেকে গরু কেনা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এর ফলে হিন্দু সম্প্রদায়ের কৃষকরা সমস্যার সম্মুখীন। সিপিআইএমএল এর পক্ষ থেকে যে তৃতীয় অভিযোগ করা হয়েছে তা হলো, বিজ্ঞপ্তির জেরে নাগরিকদের স্বাধীনভাবে খাবার বেছে নেওয়ার সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করা হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টের এই জনস্বার্থ মামলায় এই মর্মে দায়ের করা হয়। অন্যদিকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক আখরুজ্জামানও এই ইস্যুতে বুধবার মামলা দায়ের করেছেন। এবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের রাজ্যের জবাব তলব করেছে। একজন ভোটার ভোট দিলেন 3 বার, ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এলো তথ্য। ফলতা বিধানসভা কেন্দ্রের উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সুতরাং লড়াই বিজেপি এবং বাম আইএসএফ জোটের মধ্যে। কিন্তু এখানেই একজন ভোটারকে পাওয়া গেল যিনি এই বছর 3 বার ভোট দিচ্ছেন, সৌজন্যে জাহাঙ্গীর খান। এই ঘটনা এখন সামনে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। আসলে কারসাজি কোথায় হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আজ ফলতায় জাহাঙ্গীর খানের ছাপ্পা ভোটের এক মেকানিজম সামনে চলে এসেছে। যদিও আজ ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্পও দেখা যায়নি। খোঁজ মেলেনি জাহাঙ্গীরের, বাড়িতে তালা ঝোলানো। এবার বিধানসভা নির্বাচনের আগেও কোনো ভোটারের নাম যাতে 2 জায়গায় না থাকে তাই নির্বাচন কমিশন এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার কাজ চালিয়েছিল। কিন্তু জাহাঙ্গীর খান রীতিমতো প্রভাব খাটিয়ে এসআইআর প্রক্রিয়াকে এলোমেলো করে দিয়েছে বলে অভিযোগ। সরাসরি বিএলওদের ওপর প্রভাব খাটিয়ে একই ভোটারের নাম 2 জায়গায় রেখে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। অন্যদিকে ফলতা বিধানসভা নির্বাচনের নামে এমনই এক ভোটারের খোঁজ মিলল, আর তাকে সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আজ 21শে মে 3 বার ভোট দিলেন জয় সাহা।
জয় সাহার দাবি, ডায়মন্ড হারবার থেকে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন। ফলতার আগে ভোটার তালিকায় নাম থাকলেও এবার যাতে এক জায়গাতেই নাম থাকে তাই ফলতায় এসআইআর ফর্ম জমা করেননি, অথচ তারপরও নাম বাদ দেয়নি বিএলও। জয় সাহার অভিযোগ, বারবার বলার পরেও জাহাঙ্গীরের প্রভাবে নাম বাদ দেওয়া হয়নি ফলতা বিধানসভার ভোটারের তালিকা থেকে। এই পরিস্থিতিতে 143 ডায়মন্ড হারবার বিধানসভার ভোটার তালিকায় নাম আছে জয় সাহার। এবার 144 ফলতা বিধানসভার ভোটার তালিকাতেও নাম রয়েছে তার। আজ শুক্রবার পুনর্নির্বাচনে ফলতার ভোট দিয়ে বেরিয়ে জানালেন, এটা প্রথম নয়, তিনবার ভোট দিলেন তিনি। আগে 29 তারিখ যখন ডায়মন্ড হারবারে ভোট দিয়েছিলেন, তারপরে নির্বাচন কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করায় সেদিনও ওখানে ভোট দেন। তারপর আজ ফলতায় এসে এখানে ভোট দিলেন জয় সাহা। কারোর বাপের ক্ষমতা নেই আটকায়, বকরি ঈদের আগে শুভেন্দু সরকারকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। বকরি ঈদ যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে পশুবাই এবং কুরবানি ঠিক রাজনৈতিক ও সামাজিক পারদ ততটাই চড়াচ্ছে। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গবাদি পশু নিধন নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে বিজেপির সরকার। আর এই আবহেই শুভেন্দু অধিকারী সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা বিধায়ক হুমায়ুন কবিরের। তার স্পষ্ট হুঁশিয়ারি, যে কোনো মূল্যে ঈদের দিন পশ্চিমবঙ্গে কুরবানি পালন হবেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারকে নিশানা করে হুমায়ুন কবির হুঙ্কার দিয়ে বলেন, কুরবানি কেউ আটকাতে পারবে না, যে কোনো মূল্যে কুরবানি তো হবেই। তিনি আরো যোগ করেন, গরুর কুরবানি হবে, ছাগলেরও কুরবানি হবে, উটেরও কুরবানি হবে। যেসব পশু কুরবানি যোগ্য সেই সব পশুর কুরবানি হবে, কেউ আটকাতে পারবে না, কেউ বারণ করলে কান দেওয়া হবে না। 1400 বছর আগে থেকে কুরবানি পালন করা হচ্ছে, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন কুরবানি চলবে। রাজ্যের ক্ষমতায় এসে গবাদি পশুর নিধন ও জবাই করতে আইনি পদক্ষেপ নিয়েছে বিজেপির সরকার। 1950 সালে পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের একটি রায়ের উপর ভিত্তি করে গত 13ই মে একটা কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বন্ধ হচ্ছে কন্যাশ্রীর 25,000 টাকা, স্কুল শিক্ষকদের বড় দাবিতে তোলপাড় বাংলা। কি করতে চলেছে নতুন বিজেপির সরকার? 26-এর বিধানসভা নির্বাচনের বঙ্গ রাজনীতিতে এসেছে নতুন ঐতিহাসিক পরিবর্তন। বাংলার মসনদে বসার পর থেকেই নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই নতুন সরকারের প্রতি সাধারণ জনগণের প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। এই আবহে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী নিয়ে এক বড় সিদ্ধান্ত বিজেপির সরকারের, যা ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর চর্চায়। কন্যাশ্রী প্রকল্পের দাবি তুলেছেন শিক্ষকদের একাংশ। কারণ কি, 2013 সালের চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা। এই প্রকল্পে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা এককালীন 25,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। তবে এবার এই জনপ্রিয় প্রকল্পে হ্রাস টানার দাবি তুলেছেন রাজ্যের শিক্ষকদের একাংশ। মুখ্যমন্ত্রীর আশ্বাস বনাম নতুন প্রকল্পের জল্পনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের আমলে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সচল বা চালু রাখা হবে। তবে শিক্ষা ও পড়ুয়াদের স্বার্থে বিজেপি আগে ঘোষণা করেছিল যে ছাত্রছাত্রীদের জন্য একটি 50,000 টাকার নতুন প্রকল্প আনা হতে পারে। ফলে রাজনৈতিক ও শিক্ষা মহলে জল্পনা তৈরি হয়েছে যে তবে কি বর্তমান রূপে কন্যাশ্রী প্রকল্প সংস্কার করে বা বন্ধ করে আরো বড় আর্থিক সহায়তা সম্পন্ন নতুন কোনো মেগা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। মালদায় এবার মহানন্দার গ্রাস, গঙ্গার ক্ষতের রেশ কাটতে না কাটতেই তলিয়ে গেল 2 শিশু। গঙ্গার পর এবার মহানন্দা। মালদায় নদী গ্রাসে একের পর এক তাজা প্রাণ। মানিকচকে গঙ্গা নদীতে 3 নাবালিকা তলিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই ফের এক ভয়াবহ জল দুর্ঘটনার সাক্ষী থাকলো মালদা। এবার বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে মহানন্দার জলে তলিয়ে গেল 2 নাবালক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাঁশহাট্টি এলাকায়। নিখোঁজ 2 শিশুর সন্ধানে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। নিখোঁজ 2 ছাত্রের নাম অর্পণ সরকার এবং দেব হালদার। তারা যথাক্রমে 4র্থ এবং 3য় শ্রেণীর ছাত্র। চলতি সপ্তাহে পুরাতন মালদায় বাঁশহাট্টি এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল 2 খুদে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তেই স্থানীয় বন্ধুদের সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলের তীব্র টানে তলিয়ে যায় তারা। প্রথমে স্থানীয় জেলেদের নৌকা ও জাল দিয়ে তল্লাশি হলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে নামানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ দল। স্পিড বোট নিয়ে মহানন্দার বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হলেও শেষ পাওয়া খবর স্পিডবোট নিয়ে মহানন্দার বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। নদী তীরবর্তী এলাকায় বারবার এই ধরনের ঘটনা সাধারণ মানুষের জীবনে আতঙ্ক সৃষ্টি করেছে।
অসচেতনতা এবং ছোটদের উপর সঠিক নজরদারির অভাব বলেও মনে করা হচ্ছে এই ঘটনাকে। গরমের মরশুমে বা অবসরে বড়দের অজান্তে নদী কিংবা জলাশয়ে স্নান করতে নেমে শিশুরা গভীর জলে তলিয়ে যাচ্ছেন বা তীব্র স্রোতের আন্দাজ করতে পারছে না, ফলে মুহূর্তের অসতর্কতায় ঘটে যাচ্ছে বড় বিপর্যয়। গত সোমবারই মালদার মানিকচকে গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল 3 নাবালিকা, যার মধ্যে 2 জন এখনো খোঁজ মেলেনি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মহানন্দার জলের তোরে নিখোঁজের ঘটনা নদী তীরবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ও প্রশাসনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন নদীঘাটগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে। সচেতনতামূলক প্রচার ও সতর্ক বার্তা বোর্ড ঝোলানো হয়েছে। একের পর এক এমন মর্মান্তিক ঘটনা জেলা জুড়ে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিথ্যে বলবো না, বেআইনি নির্মাণ ইস্যুতে অভিষেককে পুরসভার নোটিশ নিয়ে বোমা ফাটানো মন্তব্য ফিরাদের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এবার চরম অস্বস্তিতে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। এই ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো বিব্রত তিনি। একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব, অন্যদিকে পুরসভার প্রশাসনিক দায়বদ্ধতা, এই দুয়ের টানাপোড়েনের মাঝে মেয়রের মন্তব্যকে ঘিরে বর্তমান রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে রাজনীতির অন্দরে। এদিন সংবাদ মাধ্যমের তরফে মেয়রের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে সেই বিষয়ে তিনি কি আগে থেকে অবগত ছিলেন? প্রশ্নের উত্তরে দৃশ্যত অস্বস্তিতে পড়েন ফিরাদ হাকিম। তবে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন, আমি সত্যিই জানতাম না, মিথ্যে কথা বলবো না, তবে এটা আমার জানার কথাও নয়। যত বেআইনি নির্মাণ হয়েছে বা হচ্ছে সবটাই কি আমার দায়? আইন সবার জন্য সমান, এই বার্তা দেওয়ার চেষ্টা করলেও মেয়রের কথা এদিন অভিষেকের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের সুরও খুঁজে পায় রাজনৈতিক বিশ্লেষকরা। সুর নরম করে ফিরাদ বলেন, আইন আইনের পথে চলবে, তবে অভিযোগ আর প্রমাণের মধ্যে একটা বড় তফাৎ রয়েছে। নোটিশ পাওয়া মানেই সেটা বেআইনি নির্মাণ এমনটা কিন্তু নয়। নোটিশ পাওয়ার অর্থ হলো সংশ্লিষ্ট পক্ষকে এবার প্রমাণ করতে হবে যে তাদের কাছে নির্মাণের সপক্ষে কি কি বৈধ নথি রয়েছে। শহর সাধারণ মানুষের ক্ষেত্রে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, যেখানে পুরসভা তড়িঘড়ি বুলডোজার চালানো বা ভাঙার নোটিশ দেয়, যেখানে দলের সেকেন্ড ইন কমান্ডের ক্ষেত্রে মেয়রের এই নথি যাচাইয়ের যুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। বিজেপি এবং সিপিআইএম এর দাবি, মেয়রের এই মন্তব্যই প্রমাণ করে যে তিনি দলের অন্দরে নিজেদের চেয়ার বাঁচাতে এবং অভিষেককে আড়াল করতেই এখন দায় এড়াচ্ছেন বা এক্সিকিউটিভ ও পলিসি মেকারের তত্ত্ব খাড়া করছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়লে কোর্টে পেশ করবেন না, সীমান্তে পাঠিয়ে দিন, বিএসএফ চৌকিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে কতজন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন সেই হিসাবও নিজের কাছে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। ধরপাকড়ের সংখ্যা প্রতি সপ্তাহে ডিজিপি মারফত মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে হবে। হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে এই নির্দেশ শুভেন্দু অধিকারীর। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়লে আদালতে পেশ করার দরকার নেই, সীমান্তে পাঠিয়ে দিতে হবে। বৃহস্পতিবার পুলিশ এবং আরপিএফ কে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর। বুধবারই নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে ফের তা স্পষ্ট করে দিলেন। পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া, প্রতিদিন বহু যাত্রী হাওড়া স্টেশনে আসছেন, যাতায়াত করছেন। এই অবস্থায় অনুপ্রবেশকারীদের ধরতে হাওড়া স্টেশন চত্বরে কড়া নজরদারি রাখতে হবে, তাও বৃহস্পতিবার নিজের কথায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ কমিশনার ও আরপিএফ কে দলে নেওয়া হয়েছে, সিএ এর আওতায় পড়ে না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা হাওড়া স্টেশনে ধরা পড়লে তাকে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা সীমান্তে নইলে বসিরহাট বিওপির কাছে পৌঁছে দেওয়া দরকার। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, যারা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের পাকড়াও করে সরকারি বিএসএফ ক্যাম্পে হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রের তরফে গত বছরই এই সংক্রান্ত একটি নির্দেশিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু পূর্বতন সরকার তা কার্যকর করেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কেন্দ্রের পাঠানো গত সপ্তাহের ওই নির্দেশিকা বুধবার পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে যাচ্ছে বলে জানান তিনি। এবারে নির্বাচনের আগে প্রচার পর্ব থেকে বিজেপি বলে তারা অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়াবে। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসতে নিজেদের প্রতিশ্রুতি মতো পদক্ষেপ করতে শুরু করেছে শুভেন্দু নেতৃত্বাধীন নতুন সরকার। পয়লা জুন কি তবে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা? বিরাট গোলমাল ব্যাংক অ্যাকাউন্টে, মাথায় হাত লাখ লাখ মহিলার। আগামী পয়লা জুন থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কিন্তু খুশির খবরের মাঝেই তৈরি হয়েছে বিরাট দুশ্চিন্তা। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের টাকা সরকারি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিংকের মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক পর্যালোচনায় দেখা যাচ্ছে রাজ্যের এক বিপুল পরিমাণ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এখনো ডিবিটির অপশনটি চালুই নেই। শুধু অন্নপূর্ণা ভান্ডারই নয়, বর্তমান সময়ে সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এই লিংক বাধ্যতামূলক করায় সাধারণ মানুষের উদ্বেগ আরো বাড়ছে। সময় মতো এই প্রক্রিয়া সম্পন্ন না হলে আটকে দেওয়া হবে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
কেন আটকে যেতে পারে সরকারি অনুদান? আর্থিক বিজ্ঞপ্তিতে বিশেষজ্ঞদের মতে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে পরিচয়পত্র নম্বর সঠিকভাবে যুক্ত না থাকলে কিংবা ডিবিটি অপশনটি নিষ্ক্রিয় থাকলে সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার পরিচয়পত্র যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাপ বা সিট করা আছে, সরকারি অনুদানের টাকা ঠিক সেই অ্যাকাউন্টেই জমা হবে। একজন নাগরিকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু ডিবিটি পদ্ধতিতে টাকা পাওয়ার জন্য যে কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টের প্রধান হিসেব বেছে নিতে হবে। তাই আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে অথবা অনলাইনে কেন্দ্রীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের পোর্টালে গিয়ে স্ট্যাটাস যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। যারা এখনো এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেননি, তাদের সুবিধার্থে অনলাইনে ও অফলাইনে ডিবিটি লিংক করার এবং স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি। একটা গরুর গায়ে আঙুল দিলেও ফল ভালো হবে না, হুমায়ুন কবিরকে ফাঁসির দাবি জগৎগুরুর। বাংলায় পশু বলি ও কোরবানিকে কেন্দ্র করে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনীতির তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর একটা সরকারি নোটিশকে চ্যালেঞ্জ করে হুমায়ুন কবিরকে দেওয়া বিবৃতির বিরুদ্ধে এবার কড়া ভাষায় সরব সনাতন ধর্মগুরু জগৎগুরু স্বামী শ্রী সতীশাচার্য জি মহারাজ। বিতর্কের সূত্রপাত ঘটে যখন এজিইউপির প্রধান হুমায়ুন কবির সরকারি নিয়মাবলী উপেক্ষা করে ঘোষণা করেন যে কোনো বিধিনিষেধ সত্ত্বেও ঐতিহ্যবাহী কোরবানি প্রথা বন্ধ হবে না। তিনি জোর দিয়ে বলেন যে এটি 1400 বছরের পুরনো ধর্মীয় ঐতিহ্য এবং পৃথিবীর শ্রেষ্ঠ দিন পর্যন্ত এই নিয়ম বাছাই হবে। সরকারের পশু জবাই সংক্রান্ত নিয়মের বিরোধিতা করে তার এই উস্কানিমূলক মন্তব্যটি জনমনে দ্রুত চাঞ্চল্য ছড়ায়। হুমায়ুন কবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা জগৎগুরু সতীশাচার্য জি মহারাজের। একে বিভেদের রাজনীতি বলে আখ্যায়িত করেছেন তিনি। তার অভিযোগ, হুমায়ুন কবির মুসলিম মানুষকে ভুল পথে চালিত করছেন। গোহত্যার বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এই সাধু সাফ জানিয়ে দিয়েছেন যে সনাতন ধর্মের এই দেশে গরুর গায়ে একটি আঙুল তোলাও বরদাস্ত করা হবে না এবং আইন অমান্য করলে, গরু কাটলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। একই সাথে তিনি অভিযুক্ত নেতার বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়ে রাজ্য সরকারের কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন। এই সরকারের পাল্টাপাল্টি মন্তব্য এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতের ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের আইনি শৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সরকারি আইন বলবৎ করার ক্ষেত্রে এই রাজনৈতিক ও ধর্মীয় সংঘাত প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। কলকাতায় আর কিছুক্ষণের মধ্যে তুমুল ঝড় বৃষ্টি, আর কোন কোন জেলায় দুর্যোগ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি ঝোড়ো হওয়ার সতর্কতা। সন্ধ্যের মধ্যেই ভারী বৃষ্টি ঝোড়ো হওয়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সতর্কতা। 2 ঘন্টার মধ্যে মাঝারি থেকে বৃষ্টি, দমকা হাওয়ার সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতায় বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। অবশেষে দপ্তর সূত্রে খবর, 2-3 ঘন্টার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, তারা যেন গাছের নিচে কিংবা খোলা আকাশের নিচে না দাঁড়ায়। বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।